স্টুডিওতে যুক্ত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। যেই প্রতিবেদনটি আমরা দেখলাম যে সরকার বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য 25টি বোয়িং বিমান কিনছে যুক্তরাষ্ট্র থেকে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, সরকারের এই সিদ্ধান্তকে? না, ধন্যবাদ। আসলে এই সিদ্ধান্তটা সবার কাছে আমরা আনন্দদায়ক হতো বা আমাদের গ্রহণযোগ্য হতো যদি এটা প্রপার যে প্রসিজিওর আছে, ফ্লিট প্ল্যানিং কমিটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন তারা একটা কমার্শিয়াল এয়ারলাইন, তারা সব যে কোনো এয়ারলাইনের এই ফ্লিট অ্যাকুইজিশনের ক্ষেত্রে তাদের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে। এই ফ্লিট প্ল্যানিং কমিটি তারা নির্ধারণ করে থাকে টেকনিক্যাল আসপেক্ট, তারপর মার্কেট সার্ভে, তারপর নানা রকম অর্থনৈতিক বিভিন্ন দিক বিবেচনা করেই কিন্তু একটা এয়ারলাইন প্লেন কেনার জন্য তারা উদ্যত হয় আর কি, এবং পরবর্তী পর্যায়ে সেটা সরকারের কাছে প্লেস করলে সরকার সেটাকে নিয়ে করেন আর কি। বাট এখানে যে জিনিসটা আমরা দেখছি যে এখানে একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার নিজে উদ্যোগী হয়ে এই এয়ারক্রাফটগুলো অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমরা যেটা কালকে জেনেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন তারা এ ব্যাপারে কোনো কিছুই জানে না আর কি, তারপরে জানিয়েছে আর কি। সো কাজে এইটা আমাদের বিমানের এয়ারক্রাফট দরকার, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। বা কোন ধরনের এয়ারক্রাফট দরকার বা কী এয়ারক্রাফট কেনা উচিত এবং কোন রুটের জন্য সেই এয়ারক্রাফটগুলো ব্যবহার হবে, এইগুলো কিন্তু বিমানকেই সিদ্ধান্ত দিতে হবে আর কি। এবং এখন বিশেষ করে আমরা বোয়িং নির্ভর একটা এয়ারলাইন, বেশিরভাগ এয়ারক্রাফটই আমাদের বোয়িংয়ের এয়ারক্রাফট। তো সেখানে আমরা একটা এয়ারক্রাফট থাকলে সুবিধাও আছে, অসুবিধাও আছে। বিকজ একটা একটা কাইন্ড অফ এয়ারক্রাফট থাকলে স্বাভাবিকভাবে সেই এয়ারক্রাফটের উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হয়। কোনো কারণে যদি এয়ারক্রাফটের কোনো রকম টেকনিক্যাল ত্রুটি দেখা দেয় বা কিছু কোনো কারণে গ্রাউন্ডেড হওয়ার কোনো সুযোগ চলে আসে বা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে যদি ওই এয়ারক্রাফটগুলোকে গ্রাউন্ড করে দিলে তখন পরিচালনার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। আবার সুবিধাও আছে যে ঠিক আছে, এক টাইপ অফ এয়ারক্রাফট ইউজ করতে পারলে তাহলে অনেক কিছু সাশ্রয়, ইঞ্জিনিয়ার, পাইলট, ক্রু এইগুলো, তারপরে স্টোর, এইগুলো একই স্টোর মেনটেন করে সবগুলো এয়ারক্রাফটকেই করা যায়, ইঞ্জিনিয়ারদেরকে একই ট্রেনিং করা যায়। সো কাজে এটা সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমরা কয়েকদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা বোয়িং 787 এয়ারক্রাফট দুর্ঘটনা পতিত হয়েছে, এবং এটি প্রথম একটা দুর্ঘটনা হয়েছে এবং এটা ডিভাস্টেটিং একটা এফেক্ট হয়েছে। এর ফলশ্রুতিতে কিন্তু বোয়িংয়ের একটা মার্কেট ডাউন আছে বলে আমার মনে হয় এই মুহূর্তে আর কি। এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি যে আসলে এই বোয়িং কেনার ক্ষেত্রে মান কিভাবে নির্ধারণ করা হবে, এই বিষয়টি নিয়ে সরকারের কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? না, সাধারণত হয় কি আমি জানি না সরকার কি কন্ডিশনে এই সরকার যদিও বলছেন যে তারা অর্ডার দিয়েছেন আর কি, বাট অর্ডার তো এইভাবে হয় না। সাধারণত আমার কি এয়ারক্রাফট লাগবে, কোন ধরনের এয়ারক্রাফট লাগবে, কি সিরিজের এয়ারক্রাফট লাগবে, কত সিটের এয়ারক্রাফট লাগবে, এগুলো কিন্তু বিমানের টেকনিক্যাল কমিটি যারা আছে, ফ্লিট প্ল্যানিং কমিটি আছে, তারাই নির্ধারণ করে দেবেন আর কি। এবং সেই ভিত্তিতে সাধারণ ক্ষেত্রে যেটা হয় যে যারা এয়ারক্রাফট সাপ্লায়ার আছে তারা ওই রিকোয়ারমেন্টের ভিত্তিতে তারা এইগুলোকে প্রডিউস করে, তারা একটা প্রেজেন্টেশন দেয় বিমানের কাছে, তার প্রেজেন্টেশন দেবে যে ঠিক আছে তোমার যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই এয়ারক্রাফটগুলো তোমাকে দিতে পারবো। তখন বিমানের যে টেকনিক্যাল কমিটি আছে বা বিমান বোর্ড আছে বা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা সেই প্রেজেন্টেশন, তাদের যে সাবমিশন থাকবে সেগুলো অ্যানালাইসিস করে দেখবেন সেটা বোয়িংয়ের ক্ষেত্রে প্রেজেন্টেশন ভালো নাকি এয়ারবাসের অফারিংস ভালো, এইটা একটা কম্পিটিটিভ থাকতে হবে। এখন আমরা যদি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বোয়িংই আমরা নিব, তাহলে কিন্তু ওই কম্পিটিটিভনেসটা কতটুকু থাকবে সেটার ব্যাপারে একটা বড় প্রশ্ন আছে। একটু জানতে চাচ্ছি, বর্তমানে বাংলাদেশ বিমানের কাছে 19টি বিমানের মধ্যে 16টি বোয়িংয়ে, রাইট। এখন আরও 25টি বোয়িং নেওয়া হচ্ছে এবং এই 16টি বা 19টি আমি যদি বলি সিট ফাঁকা থাকে, এই কথাটা আমরা অহরই শুনি যে বিমান বাংলাদেশের সিট ফাঁকার কথা, 25 থেকে 30% সিট ফাঁকা থাকছে। এখন আরও 25টি বিমান যদি যুক্ত হয়, এতে কি আসলে আমাদের কতটুকু আসলে এই বিমান বাংলাদেশের যে ফিনান্সিয়াল ক্রাইসিস যেটি আছে সেটি কতটুকু মিটবে বলে আপনি মনে করেন? সিট খালি থাকার কিন্তু কথা নয়। এখন যে ডিমান্ড বাংলাদেশের মার্কেটে যে ডিমান্ড আছে বিদেশি এয়ারলাইনের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু সিট খালি থাকার 30% বা 40% যেটা আমরা রিপোর্টে দেখলাম, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, কিছু বিমানের সিট খালি থাকতে পারে, সেটা বিমানের আমি মনে করি কর্মদক্ষতার কারণে হয়ে থাকে। বিমান যদি তার কর্মদক্ষতা দেখাতে পারত, বিমানের কর্মকর্তা কর্মচারীরা
তাহলে কিন্তু এই সিট খালি থাকার কথা না, বিকজ ডিমান্ড আছে, এবং ডিমান্ড আছে বলেই কিন্তু বিদেশি এয়ারলাইনগুলো এখানে অলমোস্ট 80% 90% লোড ফ্যাক্টরে তারা কিন্তু ফ্লাইট অপারেশন করছে, এবং প্রত্যেকটা এয়ারলাইন্সই ঢাকা থেকে যারা অপারেট করে বিদেশি এয়ারলাইন তারা কিন্তু প্রফিট, তারা বলছে যে প্রফিটেই তারা করছে, তারা নিশ্চয়ই করছে না। তারপরে আমরা দেখেছি যে বিমান তাদের কার্গো স্পেস, যাদের প্যাসেঞ্জার ফ্লাইটে যে কার্গো স্পেস আছে সেটাকে তারা প্রপার ইউটিলাইজেশন করতে পারছে না। সো এখন আমি যদি প্রপার ইউটিলাইজেশন না করতে পারি, আমার যে ইটা উপযোগিতা আছে মার্কেটে সেটাকে যদি ব্যবহার না করতে পারি, সেটাতে এয়ারক্রাফটের দৌড় দেওয়া লাগবে না। তো কাজেই এখানে কিন্তু সবথেকে মূল বিষয়টা হচ্ছে যে এয়ারক্রাফট আমরা আনতে হবে, বিকজ কম্পিটিটিভ হচ্ছে আমাদের বিমানের যে ফ্লিট এখন আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ফেজ আউট হওয়ার সময় এসে গেছে, বিকজ 777 যে এয়ারক্রাফটগুলো 2011 সালে এসেছিলো সেগুলো অলরেডি কিন্তু 14 বছরে পুরনো হয়ে গেছে। সো কাজে এটা আরও 2-5-4 বছরের মধ্যে কিন্তু এই ফ্লিটগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করে দিতে হবে। তো নতুন এয়ারক্রাফট লাগবে আর কি, কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করব আমাদের সেটা ডিপেন্ড করছে বিমানের তাদের কর্মদক্ষতার উপরে, তাদের স্কিলনেসের উপরে। কর্মদক্ষতার কথা যেখানে বলছিলেন সেখানে একটু জানতে চাচ্ছি যে আসলে এখানে রুটটা, বিমানের রুট পরিকল্পনাটার কতটুকু দক্ষতা প্রয়োজন বলে আপনি মনে করছেন? এখানে যে দক্ষতাটা দরকার সেটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের বিমানের নাই আর কি, যার জন্য আমরা দেখেছি যে এই রিসেন্টলি গত 2 বছর আগে বিমানের নারিতা রুট ওপেন করা হলো, অনেক দিন বন্ধ থাকার পরে, প্রায় 13-14 বছর বন্ধ থাকার পরে নারিতা রুট শুরু হলো 3টে ফ্লাইট দিয়ে, এবং গত মাসে সেই ফ্লাইটটা বন্ধ করে দেওয়া হলো। তো একটা রুট শুরু করে আবার বন্ধ করে দেওয়া, এটা ইট গিভস এ ভেরি নেগেটিভ মেসেজ। হ্যাঁ, এটাকে নিশ্চয়ই এটাতে ওই প্রফেশনালিজম বলে না, বিকজ বিমানের একটা সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারা একটা রুট ওপেন করার আগে কিন্তু তার সম্ভাব্যতা যাচাই করবে, পুরোপুরিভাবে সম্ভাব্যতা যাচাই করবে, সেটা কী রকম প্যাসেঞ্জার হতে পারে, কি হতে পারে, বা এটার প্রফিটেবিলিটি কতটুকু, সেটা কিন্তু বিমানের সেলস অ্যান্ড মার্কেটিং টিমকে নির্ধারণ করা উচিত, এবং সেইটা পুরোপুরি আশ্বস্ত হওয়ার পরেই কিন্তু বিমানের রুট চালু হওয়ার কথা। কিন্তু সেটা দেখছি যে আমরা একবার শুরু হচ্ছে, একবার বন্ধ হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম ম্যানচেস্টার বন্ধ হলো, আবার ম্যানচেস্টারে শুরু হয়েছে। সো এটাতে করে কি একটা কন্টিনিউটি যদি না থাকে, আমার সার্ভিস কন্টিনিউটি না থাকে, প্যাসেঞ্জাররাও যেমন তাদের আস্থা হারাবে, এবং সেটা কিন্তু ব্যাড একটা ইমপ্রেশন দিবে সবার মাঝে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের থেকে 25টি বিমান কেনার সবশেষ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।